জনাব একে আজাদ, আপনি জানেন যে শেখ হাসিনাকে এফবিসিসিআই থেকে শুরু করে প্রায় সব ব্যবসায়িক সংগঠনের নেতারাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় দেখতে চান, এরকম একটি কথা আপনারা বলেছিলেন জুলাই মাসে। এর মধ্যে আপনাকে উদ্ধৃত করেছিল হচ্ছে বিবিসি। সেইখানের মধ্যে আপনারা বলেছিলেন যে আমরা মনে করি দেশের স্বার্থে চলমান উন্নয়ন এগিয়ে নিতে বর্তমানের সরকারের ধারাবাহিকতা থাকা উচিত। আপনারা এই যে বর্তমান প্রধানমন্ত্রীকে যে অকুণ্ঠ সমর্থন আপনারা দিয়েছিলেন ব্যবসায়ীরা, তার কারণ আসলে কি? আমি প্রশ্নটিকে একটু পার্সপেক্টিভে ফেলতে চাই। আমি যদি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সূচকের দিকে তাকাই, তাহলে কিন্তু আমি ঋণের পরিমাণ, খেলাপি ঋণের পরিমাণ বাড়তে দেখি। 1,56,039 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যেটি হচ্ছে 2009 সালের বা 1990 তুলনায় অনেক বেশি। আপনার এই ডেটা মুখস্থ থাকে, আমি দর্শকদের জন্য পরে নিশ্চয়ই আরো বলবো। আমরা কিন্তু দেখতে পাই যে নানা সুবিধা দিয়েও এটাতে লাভ হয় না। আমি দেখতে পাই যে উদ্যোক্তাদের জন্য ব্যবসা কঠিন হয়ে উঠছে। আমি ব্যবসার পরিবেশ সূচকের মধ্যে দেখতে পাই যে অনেক কিছু। কিন্তু আপনারা কি এমন দেখছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে আপনারা নিরঙ্কুশ মানে কি বলবো এটাকে, সমর্থন দিয়ে যাচ্ছেন? জনাব একে আজাদ। আচ্ছা দেখুন, আমরা স্বাধীনতার 50 বছর পার করলাম, আজ 51 বছরে পদার্পণ করেন। অনেক রাষ্ট্রপতি এসছেন, অনেক রাষ্ট্রপতি চলে গেছেন। আপনি দেখেন জাতির জনক বঙ্গবন্ধু, উনি 3.5 বছর উনি দায়িত্বে ছিলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। তারপরে যত শাসক এসছে, আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, অতীতে কেউ পেরেছে কিনা? আমার আজকে মাথা পিছু আয় ছিল, উনি যখন 2008-এ দায়িত্ব গ্রহণ করেন, 2009-এ, তখন ছিল কত, $690। এখন 2700 সামথিং। আমরা ছিলাম তৃতীয় বিশ্বের একটা দেশ, এখন আছে আমরা মধ্য আয়ের একটা দেশে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন 7,00,000 কোটি টাকার উপরে। তো এই যে, এবং আজকে দেখেন অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট এবং 100টি স্পেশাল ইকোনমিক জোন উনি কাজে হাতে নিয়েছেন, তার মধ্যে 10টির কাজ শেষ হয়েছে। এখানে দেশীয় এবং বিদেশিরা বিনিয়োগ করছেন, কর্মসংস্থান হচ্ছেন, দরিদ্রর হার কমেছে, মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার, সবকিছু মিলেই আমাদের সোশ্যাল ইন্ডিকেটর গুলো কম্পেয়ার টু নেইবারিং কান্ট্রি অনেক ভালো। তো যেই কাজগুলো উনি অতীতে কোনো সরকার করতে পারেন না, যেটা উনি করেছেন, সেটা উই মাস্ট অ্যাপ্রিসিয়েট। আপনি দেখেন পদ্মা ব্রিজ, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্যেও উনি কিন্তু এটা করেছেন, এটা দেখিয়ে দিয়েছেন। এটা আমি মনে করি এটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। আজকে 21টি জেলা পদ্মার উপরে আমরা 2 ঘন্টায় পার হতে পারে, যেটা আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা লাগতো। এর মধ্যে দিয়ে রেল লাইন চালু করে দিয়েছেন, যে এখন বেনাপোল থেকে সারা বাংলাদেশের সাথে একটা রেল সংযোগ হবে, এবং প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা, ব্যবসায়ীরা সবাই উপকৃত হবে, কম সময়ে কম খরচে। এখন কিন্তু সারা বাংলাদেশের কৃষকরা তার পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবে। এই যে উন্নয়নগুলো, আমি মনে করি সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা সরকারকে আরেকবার দরকার। জনাব একে আজাদ, আপনি জানেন যে মানে আমরা আসলে কিছু ডেটা নিয়ে বসেছি, কিছু ডেটা আপনার মাথায় আছে, মুখস্থ আছে। আপনি বলছেন যে, আমি আবার সরলভাবে প্রশ্নটি করি, আপনাদের ব্যবসায়ীদের জন্য গত 15 বছরের শাসন কি খুব সুবিধার হয়েছে? মানে আপনাদের ব্যবসা খুব ফ্লারিশ হয়েছে? আপনার ব্যবসা অনেক ভালো হয়েছে গত 15 বছরে? অবশ্যই। আপনি দেখেন আমাদের রপ্তানি কি ছিল, আমদানি কি ছিল, আমার কাছে পুরো স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে এখন নেই। তাহলে আপনি দেখেন এত ঋণ খেলাপি কেন হইলো? ব্যাংকগুলি কেন দুর্বল হইলো? বিদেশে কেন এতগুলি টাকা পাচার হইলো? বাংলাদেশের রিজার্ভ একটা করোনা পরবর্তী একটা জায়গার পরে কেন এরকম একটা জায়গায় এসে দাঁড়াইলো যে আমরা প্রতি সময় এখন ক্ষণ গণনা করতেছি যে কখন আরেকটু বড় ডিজাস্টারের দিকে আমরা যাইতে হবে? আমাদের কেন এখন ক্যাপিটাল মিশনারি আমদানি বন্ধ? এই জায়গাটা আমি আপনার সাথে একমত। ব্যাংকিং সেক্টরে যে একটা আমি বলবো বিশৃঙ্খলা, এটাকে ফিরিয়ে আনা দরকার। এই জায়গাটা আমাদের হাত দিতে হবে। এই জায়গা আপনার সাথে আমি একমত। ব্যাংকিং সেক্টরে কিন্তু দেশের উন্নয়ন, আজকে রপ্তানি প্রতি বছর, গত অর্থ বছরে 2023-22 অর্থ বছরে আমাদের এক্সপোর্ট গ্রোথ ছিল 23%। এবছর একটু নেগেটিভ, বিকজ আন্তর্জাতিক ভাবে আমাদের টোটাল আমদানি আমেরিকা এবং ইউরোপ এইসব দেশে 24% কমেছে, সেখানে বাংলাদেশে কমেছে 20%। আমরা কিন্তু কম্পেয়ার টু নেইবারিং, উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার
রেডিমেড গার্মেন্টসে। এটাই আমাদের আয়ের কিন্তু মূল উৎস। আমার $56 বিলিয়ন টোটাল রপ্তানি। জনাব একে আজাদ, আমি এই প্রশ্নটা এমনভাবে করি, আপনি ব্যাংকিং সেক্টরে বিশৃঙ্খলার কথা বলছেন, আমি বলছি লুটপাট। ব্যাংকিং সেক্টরে যদি বিশৃঙ্খলা বা লুটপাট হয়, আপনি যত কষ্ট করে টাকা বাংলাদেশের জন্য রোজগার করবেন, সে টাকাগুলি লুটপাট হয়ে যাবে। আমাদের দেশে সাধারণ মানুষ যত কষ্ট করে টাকাগুলি পাঠাবে, সেগুলি লুটপাট হয়ে যাবে। আপনি কি মনে করেন না ব্যাংকিং সেক্টরে এই লুটপাটের জন্য সরকার দায়ী, বা সরকারে যারা আছেন নীতি নির্ধারকরা দায়ী? সরকারের তো পার্টলি তার রেসপন্সিবিলিটি তার অ্যাভয়েড করতে পারে না, দ্যাট আই এগ্রি। আপনি এটাকে এই নির্বাচনকে বিতর্কের মধ্যে নিয়ে আসতে পারেন না। আমি মনে করি 18-র চেয়েও ভালো নির্বাচন আমরা আশা করছি। অতীতের যে ভুল ভ্রান্তি আমাদের হয়েছে শিক্ষা গ্রহণ করে, নির্বাচন কমিশনও শিক্ষা গ্রহণ করেছে, এবং সরকারও আরো দায়িত্বশীল হবে। সেই প্রতিশ্রুতি মানে 2018 সালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমাদের অনেক বিবেচনাতে 2018 সালের নির্বাচনটি ভালো হয় নাই। জনাব একে আজাদ, আমি আসবো আপনার কাছে। আমি একটু জনাব আন্দোলন রহমান পার্থর কাছে আসতে চাই। তার মুখ দেখি বাংলাদেশে। তবে আজাদ ভাই, পলিটিক্স তো খুব খারাপ জায়গা। আপনি ফরিদপুরে নির্বাচনে নমিনেশন চাচ্ছেন, তাই আপনার হয়তো অনেক কিছু বলতে হচ্ছে আজকে। আমি দুঃখিত আমার কথায় আপনি যদি কিছু মনে করেন, কিন্তু এই কথাগুলির জবাব তো না দিলেই না। আমার খুব কষ্ট লাগলো, আপনি বললেন 2018 সালের নির্বাচন ভালো হয়েছে, অ্যাম্বাসেডর বলেছে, এবং বাংলাদেশের এটা সবাই জানে। এটা নিয়ে আসলে কিছু বলার দরকার নেই। মৃত মানুষ ভোট দিয়ে গিয়েছে, 4 লাখের মধ্যে 4 লাখ মানুষ ভোট দিয়েছে, কোথাও 5,000 মানুষ, বিরোধী দল 1,000-1,500 পেয়েছে। এটা আমি জানি আপনি এটা কেন বলছেন, বাট আমার মনে হয় কি এইটা এই ধরনের প্রশ্ন আপনাদের মতো সমাজে যারা গ্রহণযোগ্য এখনো জাতি না। আমি শেষ করি কথাটা প্লিজ। এটা দুঃখিত আমি এই কারণে, আমি অনেক অন্যভাবে বলছি, নাহলে আমি আরো অন্যভাবে বলতাম। যাক, এটা নিয়ে আর কিছু বলবো না। নির্বাচন কমিশন, আজাদ ভাইয়ের সাথে আমি এক জায়গায় একমত যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নির্বাচন দেওয়া, এর বাইরে প্রধান নির্বাচন কমিশনার আর কোনো দায়িত্ব নাই। বাট ইট ইজ আ রেজাল্ট অফ আ পলিটিক্যাল ফেলিয়ার। সেই দিকে আমাদের ফোকাস করা উচিত, এটা সত্যি আজাদ ভাই যেটা বলছে। বাট পরবর্তীতে নির্বাচন কমিশনার আসার পরে আমরা এই নির্বাচন কমিশনারের অধীনে যে জিনিসগুলি দেখেছি, এবং নির্বাচন কমিশনারের যে বেহায়াপনা কথাগুলি, যে উনি ইন্তেকাল করেননি, কিংবা ভোট কারচুপি হওয়ার পরও কোনো নির্বাচন বাতিল না করা, তারপর ঢাকা 17 আসনে ক্যান্ডিডেটকে মারার পরও নির্বাচন বাতিল না করা, এগুলিতে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশনও রাবার স্ট্যাম্প কাজই করবে, যেটা আগের নির্বাচন কমিশনারও করেছে। প্রথমে যখন এসেছিল ডেফিনেটলি কাজ না করার আগে তো আপনি বলতে পারবেন না। সুতরাং এনাকে এতটুকুই আজাদ ভাইয়ের কথার সাথে আমি একমত যে পলিটিক্যাল যে ক্রাইসিস আমরা ক্রিয়েট করেছি, এই দেশের রাজনীতিবিদরা ক্রিয়েট করেছে, সেই পলিটিক্যাল ক্রাইসিস নির্বাচন কমিশন জনাব আন্দোলন রহমান পার্থ, আমি একটু যে পলিটিক্যাল ক্রাইসিসের ক্ষেত্রে আমি এক ধরনের পোলারাইজেশন দেখি। যেমন আপনি 2018 নির্বাচনকে যত সহজে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন একদম সহজে বলেন, এই নির্বাচনটা তো বিরোধী দল ছাড়াই নির্বাচন হয়েছে, ওটা তো কেউ যায়নি। নির্বাচনকে সাথে নেয়ার কথা আমি বলছি। আমার মনে হয় থাকতে পারলে থেকে যেতেন খালেদা জিয়া। আমার তো মনে হয় থাকতে পারলে থেকে যেতেন খালেদা জিয়া। আমি আপনার সাথে কোনোভাবেই এই ব্যাপারে তর্কে যাব না, বিকজ এটা পলিটিক্যাল কালচারের ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি, কারচুপির কথাটা বলছি, এবং তারপরে দাঁড়িয়ে যে কথাটা বলা, জনগণ ভোট দিয়েছে। বিকজ 2018 সালের নির্বাচন কি এখন আপনি যদি ক্যামেরা খুঁজতে থাকেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে, তো সেটা তো অন্য কথা। পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্রাইম হয়ে যায় যেখানে ক্যামেরা থাকে না। হ্যাঁ, লক্ষ কোটি ক্রাইম পৃথিবীতে হচ্ছে যেখানে তার ক্যামেরা রেকর্ডে থাকে না। বাট বাংলাদেশের মানুষ এই জিনিসটা জানে যে 2018 নির্বাচন কেমন হয়েছে, এবং যার কারণেই আজকে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি না। সেটাই আপনার বক্তব্য পরিষ্কার। আপনার জন্য যে আমাদের যে প্রশ্নটা ছিল, যে সেটি হচ্ছে যে আসলে দর্শকদের মধ্যে থেকে অনেকে জানতে চাইছেন, আমরাও জানতে চাইছি, যে অনেকে এটি বলেন এবং আপনাকে এই প্রশ্নের উত্তর আগেও দিতে হয়েছে। আমি সেই জন্য পুরনো প্রশ্নটি আবার করছি, যে জনাব আন্দোলন রহমান পার্থ, আপনাকে রাজনৈতিক ময়দানে অনেক বেশি সক্রিয় দেখতে চায় জনগণ, অর্থাৎ রাজপথের আন্দোলনে এখন বিএনপি যে আন্দোলন করছে সেখানে আপনাকে যথেষ্ট পরিমাণে সক্রিয় দেখা, আপনার বিপুল সমর্থন রয়েছে, কিন্তু আপনি মাঠে আন্দোলন করছেন না। এর কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে কিনা সেটা আমাদের একটু না। এই কথাটা আমি এভাবে সেট করব না। আমাদের মাঠে যেই পরিমাণ লোক আছে বা যেই পরিমাণ আমরা অর্গানাইজ গত 4 বছর করেছি, আমরা পলিটিক্যালি সেই মাইন্ডসেট বা ডিজাইন না বিএনপির বা আপনার জামাতের মতো আন্দোলন করার মতো। আমরা একেবারে করছি না তা না, আমরাও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, আমাদের লোকজন অ্যারেস্ট হচ্ছে, কিন্তু অবশ্যই আমরা ওইভাবে ইকুইপড না যাতে করে আমরা নামতে পারি। এবং আমরা এই কারণে এমন না যে আমরা নামবো না, বা আমরা অবশ্যই সামনে নামবো, বাট অবশ্যই আমরা সেরকম ইকুইপড না
যেরকম একুইট, বাট আরেকটা কথাও মাথায় রাখতে হবে, দেখুন রাজনীতিতে কেউ জনমত ক্রিয়েট করে, কেউ রাজপথে আন্দোলন করে, দুইটাই আপনার দরকার। আমরা যে সরকারের এগেইনস্টে কথা বলছি, আই এম শিওর এটারও একটা মূল্যায়ন আছে। আমরা যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা যে বস্তুনিষ্ঠভাবে সরকারের দাবিগুলিকে খণ্ডন করছি, আই এম শিওর দ্যাট হ্যাজ পলিটিক্যাল ইম্পর্টেন্স টু। জনাব আদালিব রহমান পার্থ, আপনাকে ধন্যবাদ। কিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে দেখেন আব্দুল হক কি বাচ্চু, বেসিক ব্যাংকের চেয়ারম্যান, তার বিরুদ্ধে মামলা হয়েছে, দুদক তার সম্পত্তি ক্রয় করেছে। অনেকেই অনেক ঋণ খেলাপি ইচ্ছাকৃতভাবে যারা টাকা লুট করেছে, অনেকে কিন্তু এখনো জেলে আছে এবং অনেকে পলাতক আছে এবং অনেকের মামলা বিচারাধীন আছে। কেউ কিন্তু ছাড় পাবে না। যারাই ইচ্ছাকৃত টাকা লুট করেছে বা টাকা করেছে, কাউকেই ছাড় দিবেন না। আজকে 14 বছর সময় লেগেছে ওনার জব্দ করতে, এমন একদিনের জন্য জেল খাটে নেই। আজাদ ভাই, আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিজনেসম্যান জানে এই টাকাগুলি কারা লুট করে এবং কাদের কোর্ট বলে যে 7ই জানুয়ারি পর্যন্ত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা যাবে না, কারা এই দেশে হোটেল, বিদেশে যে হোটেল বাণিজ্য করছে, কারা লক্ষ লক্ষ কোটি টাকা খালি করে দিচ্ছে ইসলামী ব্যাংক থেকে, কারা বসে ঘুরে বেড়াচ্ছে, কারা টু বি কোয়াইট অনেস্ট তারা এত ইনফ্লুয়েন্সিয়াল, তারা পলিসি পরিবর্তন করছে এবং যার কারণে আজাদ ভাই হয়তো করে না, আজাদ ভাইয়ের উপরে হয়তো ব্লেসিং আছে, আমার ব্যবসায়ীরা কান্নাকারি করছে। আফগানিস্তানের মতো একটা দেশে 2020 সালে ডলার ছিল 77 আফগান রুপিস, আর সেটা আজকে 69, আর ঢাকা বাংলাদেশে ছিল 85 টাকা, আজকে 125 টাকা। ভাই যে আমার বললেন ডেভেলপমেন্ট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বাট গণতন্ত্র নাই এই দেশে, শিক্ষাখাত শেষ এই দেশে লুটতারাজ এমন লেভেলে চলে গিয়েছে যেটা আমার মনে হয় না যে বাংলাদেশ এটা কোনোদিন উইটনেস করেছে এই লেভেলে। এই দেশে মিডিয়ার উপরে যে ঘটনা ঘটছে, বিরোধী দলের উপরে যে ঘটনা ঘটছে, জিনিসপত্রের দাম, আজকে গার্মেন্টস এর এগেইনস্টে শ্রমিকদের এগেইনস্ট যে আন্দোলন হচ্ছে, শ্রমিক যে আন্দোলন করছে, খালের ঢাকার বাজারে যদি আপনি খবর নেন তাহলে আপনি ইমাজিন করতে পারবেন যে 500 টাকায় আপনি কোনো তরকারি পাবেন না, শুধু 1 কেজি চাল, আধা কেজি ডাল আর হলুদ মরিচ, এগুলি নিয়ে আপনার বাড়িতে আসতে হবে। আপনি কিভাবে চলবেন? কিন্তু যারা পার্থ, পাশাপাশি তো এটিও আপনাকে দেখতে হবে, যে বন্ধু বলে বলছি যে এটি তো আপনাকে দেখতে হবে যে এখন তো আর 500 টাকা কারো মজুরি নাই, কারো আয় নাই, তার আয় তো বেড়েছে, 750 টাকা হয়েছে, 1000 টাকা হয়েছে। আমি প্রতিদিনের কথা বলছি, আমি প্রতিদিন 750 টাকা 1000 টাকা আয় হয়েছে মানুষের। কেউ বলছে ইটস নট ইনাফ, ইট ইজ নট ইনাফ। মানে যখন একজন মন্ত্রী দাঁড়িয়ে বাজারের দাম 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলি তো আসলে মানুষকে নিয়ে মকরি করা। মানুষ যে এই যে বাজারের দাম এত মানুষ বলছে, তাহলে এই মানুষরা কেন বলছে? তারা যদি এনাফ পেত তাহলে তো তারা করতো না। তো পার্থ, আমি একটা জিনিস আসলে বলতে চাই, ব্যবসায়ীদেরকে দোষ দিয়ে লাভ নাই। ব্যবসায়ীরা এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কমার্শিয়াল চিন্তাই করবে, যে তারা চিন্তা করবে আমাদের এত টাকা এস্টাবলিশমেন্ট, আমাদের টিভির চ্যানেল আছে, আমাদের এই আছে, আমাদের ওই এই সুবিধা আমরা পেয়েছি, তো আমরা কেন এই সরকারের বিরুদ্ধে কথা বলবো? তারা বলবে না, তারা ঘরের মধ্যে তাদের সার্কেলে এই কথাগুলি বলবে। যেমন আজাদ ভাই যে ন্যাচুরালি বলেছে যে এই কথা, এই কিছু বিশৃঙ্খলা হয়েছে। আপনার যদি এই ডলার পাচার না হতো, আপনার $60 বিলিয়ন থাকতো রিজার্ভে। বিদেশি পত্রিকায় আসছে যে আপনার টাকা কিভাবে পাচার হয়ে যাচ্ছে। আর আপনার বাচ্চুর উদাহরণ আপনি দিলেন, 15 বছর সময় লাগছে আপনার বাচ্চুর বিচার করতে, এটা কোনো কথা? আপনি আমাকে বলেন। আচ্ছা, দুটো বিষয় একটু আমি আপনার নজরে আনতে চাই জনাব পার্থ। একটি হচ্ছে যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তার আগে কি বাংলাদেশে বিলিয়ন ডলার তো পাচার হয় নাই, সেগুলি দিয়ে বাংলাদেশে কি হয়েছে সেটা নিশ্চয়ই আপনি একটু বলবেন। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023-এ কিন্তু আমি দেখতে পাচ্ছি 2013-14 থেকে 2022-23-এ করোনার একটি বছর বাদ দিলে প্রত্যেকটি বছর ডাবল ডিজিট গ্রোথ হয়েছে, সেটি হচ্ছে মাঝারি থেকে বৃহৎ শিল্পের উৎপাদন সূচকে। কিছু হয় নাই, অবকাঠামো ছাড়া কোনো উন্নয়ন হয় নাই, এই কথা কি আসলে ঠিক কিনা? মানে এটিও যদি আপনি না আমি সেটা বলি না, অফকোর্স অবকাঠামো ছাড়াও অনেক উন্নয়ন হয়েছে, সেই ব্যাপারটা আই এম নট সেইং, বাট আমি কথা বলছি যে আজাদ ভাই যে কথাটা বারবার বলছে যে প্রধানমন্ত্রীর দক্ষ কর্মে কাজে, আমি কিন্তু সেই ব্যাপারে কোনো কোশ্চেন করতেছি না। আমি কিন্তু বারবারই বলি দ্য কান্ট্রি, প্রধানমন্ত্রী যেভাবে চালাচ্ছে উইথ এ ভেরি উইক সিস্টেম। আজকে আজাদ ভাই বলতে পারবে প্রধানমন্ত্রী আর 5টা সাকসেসফুল মিনিস্টারের কথা? আজাদ ভাই বলতে পারবে যে উনি ব্যবসা করে? লোটাস কামাল সাহেব যে আমাদের অর্থমন্ত্রী, উনার ভূমিকাটা কি বাংলাদেশে? উনাকে কয়বার দেখা গিয়েছে বা এই ক্রাইসিসের মধ্যে কোথায় দেখা গিয়েছে? সো পলিটিক্যালি আপনি চিন্তা করে দেখেন, হু টেকস দ্য ডিসিশন? আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের রেটিং আপনি দেখেন নাই? তো আমার কথাটা হলো, শুনেন, সরকারকে খুশি করতে আমরা অনেক কথা বলি, ওই জবাবটা দেন 128 টাকা কেন ডলার হয়েছে? আপনি যদি যুদ্ধের কথা বলেন, এটার কথা বলেন, তো শাক সবজি মুরগি এগুলি কি রাশিয়া থেকে আসে? এগুলি অন্য জায়গা থেকে, অন্য দেশে তো যাচ্ছে। চীনের মতো ডিভ্যালুয়েট করেছে বাংলাদেশ ইচ্ছা করে টাকা, যাতে শ্রমিকদের বেশি টাকা দেয়া যায়।
অক্টোবরের পরে রাজনৈতিক সমঝোতা বা সংলাপের সব সম্ভাবনা আপনি শেষ হয়ে গেছে বলে আপনি দেখেন কিনা? বিএনপি 28 অক্টোবর কোনো ভুল করেছিল কিনা, মানে 28 অক্টোবরের যে এই দিনটা বা এই দিনটাকে এখন একটা ধরা হচ্ছে এরকম যে 28 অক্টোবরের পরে এবং আগে, সেই জায়গাটা থেকে যদি একটু বলতেন সংলাপের সম্ভাবনা। না, আমি মনে করি কি, দেখেন, সংলাপের সম্ভাবনা অবশ্যই আছে। সংলাপের সদিচ্ছা আছে নাকি সেটা প্রশ্ন করতে হবে খালেদ। আওয়ামী লীগ যদি কালকে চায়, কালকেও সংলাপ করতে পারে, বসতে পারে, কথা বলতে পারে, এবং এই সমাধান সম্ভব বা আলাপটা দেখ। আমাদের বিং আ পলিটিশিয়ান, আমাদের দুঃখটা তো সেখানেই যে আওয়ামী লীগ সংলাপ করতো, সংলাপ ফেল করতো, তাহলে জাতি দেখতো যে পলিটিক্যাল প্রসিজারটা চলছে। আমাদের প্রবলেমটা হলো পলিটিক্যাল প্রসিজারটা চলে নাই। এবং আওয়ামী লীগ, আমরা কেন, আওয়ামী লীগ তো নিজেদের কারোর সাথে, ইভেন কি জাতীয় পার্টিও বলতে পারে না তারা নির্বাচনে যাবে কি যাবে না। তো পুরো পলিটিক্সটাই তো বন্ধ হয়ে গিয়েছে। আর তো এরকম কি হইতে পারে যে বিএনপি কেন্দ্রীয়ভাবে হয়তো ওরকমটা চায় নাই, যে পুলিশের মারা বা সাংবাদিকদের হ্যান ত্যান এগুলি করতে হয়তো চায় না, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব, যারা বিএনপি সমর্থক আছেন তাদের, দেখুন, এরকম কি আমি হতে পারে? আপনাকে একটা কথা বলি, প্রত্যেক পুলিশ বলেন, সাধারণ মানুষ বলেন, প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি, যখন মব হয়ে যায় না, তখন আপনি অনেককেই কন্ট্রোল করতে পারেন না। কিন্তু ওকে। আমার এটা বিশ্বাস হয় না, বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা কোনো সময় বলি না কাউকে যে ভাই তুমি পিটিয়ে রাস্তায় একটা মানুষ মেরে ফেলো। এই না, অন্ততপক্ষে ওই রাজনীতি আমি দেখিনি, বা আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু যখন মব হাতছাড়া হয়ে যায়, তখন আর আপনি কি করবেন সেটা তো আর কারো হাতে থাকে না। এবং রাইট। এটাও সত্যি কথা যে ওই যে পুলিশের এগেইনস্ট একটা ক্ষোভও কাজ করে, সাংঘাতিকভাবে ক্ষোভ কাজ করে ন্যাচুরালি। যেসব আপনার কর্মীরা 15 বছর পুলিশ দ্বারা নির্যাতিত, আর যখন পুলিশ তো আগে কি হতো, আওয়ামী লীগ বিএনপি লড়াই করতো, পুলিশ মাঝখান দিয়ে ঠেকাতো। এখন আচ্ছা। আওয়ামী লীগ আর পুলিশ মিলে বিএনপি কে মারে। তো এখন দেখা যায় যে বিএনপি বা জামাত বা অন্য যারা আছে রাজপথে কাজ করে, তাদের কাছে পুলিশ একটা অপোনেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ওকে। তো সুতরাং এই বিষয়ে ওই রিঅ্যাকশনটা চলে আসে। এই বিষয়ে শেষ প্রশ্ন, একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা আমরা শুনি যে আসলে আওয়ামী লীগ বা তার এজেন্সিরাই ভিতর থেকে এইগুলি মানে এগুলি করে থাকতে পারে বা করতে পারে, এই ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি কি বিএনপির না, কর্মসূচিগুলিতে? এটা তো আসলে এটা সত্যি কথা বলতে ষড়যন্ত্র তত্ত্বর ব্যাপারটা না। এটা তো রিয়ালিটি যে আওয়ামী লীগের এর আগেও যথেষ্ট অনেককেই পাওয়া গিয়েছে, যে পেট্রোল হাতে পাওয়া গিয়েছে বা আছে আগুন দেওয়ার জন্য পাওয়া গিয়েছে। তার মানে আমি এটা বলছি না যে এই মারামারি বা এই পুলিশ হত্যা আওয়ামী লীগ বা করেছে ও করেছে। বাট এটার পসিবিলিটি তো আমরা আগে দেখেছি যে যদি 10টা বাস পোড়ানো হতো, 5টা বাস যদি বিরোধী দল পড়ায়, তাহলে আরেকটা দেখা যায় 5টা বাস দেখা গেছে সরকার দলও পড়াচ্ছে। এই ধরনের সিচুয়েশন আওয়ামী লীগের মাইদুল সাহেবও আপনার একসময় প্রেস কনফারেন্স করছে, আপনার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল। এছাড়াও পুলিশও অনেক ছাত্রলীগ কর্মীকে অনেক একসময় অ্যারেস্ট করেছে হাতে পেট্রোল সহ। সেটা তো নরমাল সিনারিও, আমি এটা তো আমরা আগেও দেখেছি। আমি আমার মানুষটাকে মেরে ফেলা হচ্ছে যেভাবেই হোক, সেই তার সংসারের দায়িত্বটা কে নিচ্ছে? আমরা দেখি একটা থোক বরাদ্দ দেয় 1 লাখ না, টাকা, 2 লাখ কিন্তু টাকা। একটা মানুষের জীবন কি 2 লাখ টাকায়? তার যে সন্তান তার পিতৃ হারায়, যে মা তার ছেলে হারায়, সেই রিপ্লেসমেন্ট তো 2 কিন্তু লাখ টাকা কিন্তু ক্ষতিপূরণ হয় না। কি- অতএব সেই যেই করে এই ধ্বংসাত্মক রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আজাদ ভাই, ধ্বংসাত্মক রাজনীতি তো বিএনপি আসলে এই কয়দিন করতেছিল না। ধ্বংসাত্মক রাজনীতি ছাড়া যে স্বাভাবিক রাজনীতি, সেই রাজনৈতিক পথগুলি কি কিছুটা রুদ্ধ করা হয় নাই? মানে আপনি গণমাধ্যম, আপনার একটি টেলিভিশন রয়েছে, একটি পত্রিকা রয়েছে, আপনি কি মনে করেন না যে গণমাধ্যমের মাধ্যমে যে সত্য কথা প্রকাশ করা, সেটির মধ্যে বার আছে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার মধ্যে সমস্যা আছে? তাহলে কিভাবে মানে এই সরকারকে আমরা একটি নিয়মতান্ত্রিক নির্বাচন দিতে চাই, এই বক্তব্যটি কেমনে করবে, মানে রাজনৈতিকভাবে কেমনে আসবে? আপনি ট্যাক্টফুলি যে কোশ্চেনটা করেছেন, এই কোশ্চেনের সাথে কিন্তু আপনার একমত নাই। আজকে সংবাদপত্রের উপরে কোন রকম কোনো বাধা নাই। আজকে টেলিভিশন চ্যানেলের উপরে কিন্তু আমরা সমস্ত বিরোধী দলের খবর বেশি দেখাচ্ছি কম্পেয়ার টু গভর্নমেন্ট নিউজ। তো অনেক সময় সরকারি কর্মকর্তারা আমাদের সাথে পরামর্শ করে কিভাবে দেশের ভাবমূর্তি নষ্ট না হয় বিদেশে, এমন নিউজ যাতে আমরা না দেই, যেগুলো নিয়ে মতবিনিময় হয়। কোনো চাপ আছে বলে আমার জানা নেই। আপনি তো দেশে থাকেন না, আপনি সব আচ্ছা, খবর হয়তো পান না। না, কোনো চাপ নেই বলে আপনি মনে করছেন। আমি একটি অন্য জায়গা থেকে একটু চাপের কথা বলি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই গতকাল, যদি আমরা এরকম বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় গতকাল জানিয়েছেন যে বিশ্বজুড়ে যারা শ্রমিক অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে, তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। আপনি বলছিলেন ৮৬% আপনার অর্থনৈতিক মুদ্রা এর থেকে, এই গার্মেন্টস থেকে আসে। এ সময় জনাব ব্লিংকেন সরাসরি বাংলাদেশের কথা না বললেও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তার উদাহরণ দিয়ে বলেছেন, আমরা কল্পনা আক্তারের মতো মানুষের পাশে থাকতে চাই। এবং কল্পনা আক্তারও বলেছেন, আজ যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে
না থাকতো তাহলে তিনি হয়তো বেঁচেই থাকতেন না। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন? যারা শ্রমিকের অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়ভীতি দেখাবে, আক্রমণ করবে, তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দেবে। আমি নিউজটা পড়েছি, শ্রমিক ভালো না থাকে, তারা যদি খুশি না থাকে, তাহলে কিন্তু আমি প্রোডাকশন ভালো পাবো না। আমরা যেসব বিদেশি কাস্টমারের কাজ করি, যেসব ব্র্যান্ডের কাজ করি, তারা কিন্তু মাঝে মাঝে এসে তাদের কমপ্লায়েন্স টিম এদের ওয়ার্কারদেরকে আলাদা একটা রুমে নিয়ে যেয়ে তাদের সাথে কথা বলে যে আমরা তাদের সাথে কোনো রকমের খারাপ আচরণ করি কিনা, কথা কাজ তার যে বেতন সে পায় সেই বেতনে সে সন্তুষ্ট কিনা, রেগুলার রুটিন কাজ এবং করে। যার কারণেই আজকে দেখেন চীনে কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার নাই, আমাদের দেশে ট্রেড ইউনিয়ন আছে। আমাদের প্রত্যেকটা এসে পার্টিসিপেটরি কমিটি আছে, প্রত্যেকটা কারখানায় পার্টিসিপেটরি কমিটি আছে এবং এই কমিটিগুলো রেগুলার তারা নির্বাচিত হয় এবং তাদের মাধ্যমে কিন্তু দাবি দেওয়া হচ্ছে, সেগুলো আমরা করে যাচ্ছি। তবে ইদানিং যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন, কিছু উচ্ছৃঙ্খল বহিরাগত লোক ওয়ার্কারদের সাথে মিশে ওয়ার্কারদেরকে মিসগাইডেড করে কিছু ভাঙচুর করেছে, কিছু ফ্যাক্টরিতে অগ্নি সংযোগ করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এর সাথে আমাদের শ্রমিক ভাইরা মোটেই জড়িত না। যারা ধরা পড়েছে তারা একটা রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বিবৃতি দিয়েছেন, তো আমার বিশ্বাস আমাদের ওয়ার্কার আমাদের প্রতি হ্যাপি। কিন্তু আপনি বহিরাগতদের কথা বলছেন, কিন্তু মানে সরকারের কর্তা ব্যক্তিরা কিন্তু বলছেন যে এটা গার্মেন্টস কর্মীদেরই আসলে দাবি, বা এটা নিয়ে আমরা আরো কথা বলতে আসবো। আমরা একটু জনাব আন্দোলিব রহমান পার্থ আপনার কাছে যেতে চাই। জনাব আন্দোলিব রহমান পার্থ, আপনি শ্রমিকদের, বিশেষ করে পোশাক শ্রমিকদের যে মজুরির দাবিতে আন্দোলন এবং সেটিকে আসলে কিভাবে দেখেন সেটি বলে যদি আপনি কোনো মন্তব্য করতে চান। অনেকেই বলে থাকেন যে আমাদের শ্রমিকরা আসলে নানাভাবে বঞ্চিত হন, সেই জায়গায় আপনি কোনো মন্তব্য করবেন কিনা, সেটি মন্তব্য করলে আমি একটু প্রশ্নে আসি আপনার কাছে। না, আমি এতটুকু মন্তব্য করব যে দেখুন, আই এম এ পলিটিশিয়ান এবং আমি এই জিনিসটাকে পলিটিক্যালি সবসময় পলিটিক্যালি হ্যান্ডেল করার পক্ষে এই ব্যাপারটাতে। তো আমি যে কথাটা আগেও যেটা বলেছি যে বাংলাদেশের মন্ত্রীদের একটা সাংঘাতিক ক্রাইসিস আছে। আমি হয়তো জানিও না শ্রমিক মন্ত্রীকে, তো কে এই দায়িত্ব নিচ্ছে, কার কি গ্রহণযোগ্যতা আছে, বিকজ ন্যাচুরালি বিজনেস কমিউনিটি যেখানে স্ট্রিক্ট হবে এবং শ্রমিকরা যেখানে ন্যায্য দাবি করবে, তার মাঝখানে ব্যালেন্স করার জন্যই পলিটিশিয়ানের কাজ। তো আমি জানি না কোন পলিটিশিয়ান এখানে কাজ করছে বা এই ক্রাইসিসটা হঠাৎ করে এত দূরে গেল কেন। সবার আগে বাংলাদেশ সত্য, আওয়ামী লীগ বিএনপির বাইরে। আর বাংলাদেশের দ্য গোল্ডেন ভয়েস অফ দ্য কান্ট্রি হলো এই শ্রমিকরা আর বিদেশে যারা কাজ করে। এই শ্রমিকরাই এই এটাকে সোনার বাংলা বানিয়েছে। এই যত পদ্মা সেতু বলেন যাই হয়েছে, 10,000 কোটি টাকার কাজ বা 5,000 কোটি টাকার কাজ, 10,000 কোটি টাকা যাই হোক, চুরি যার, কিন্তু এই বিদেশিদের টাকা আর আপনার ভাইদের মতো উদ্যোক্তারা যারা এই গার্মেন্টস বানিয়েছেন এবং এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছেন, ওই টাকা দিয়ে করেছেন। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে সরকারের একদম উচ্চ মহল থেকে এবং শ্রমিকদের সাথে বসে পলিটিক্সকে বাইরে রেখে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত। আমার প্রশ্ন আপনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন আপনার জন্য, আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত। প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন জনাব রহমানের দেশে ফেরার উদ্যোগ নেওয়া উচিত, নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে? জনাব আন্দোলিব রহমান পার্থ। না দেখুন, আপনি তো যেটা বললেনই সেটা রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন। তো রাজনৈতিক বক্তব্য তো আসলে মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে। এবার আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা, আমি আমার জায়গা থেকে আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না, আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই দেশে আসা এই মুহূর্তে উচিত না। স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপি কে এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস, সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না। এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, এবং পুলিশ বলেন প্রশাসন বলেন সবই তো আওয়ামী লীগের কাছে জনপ্রিয়তা ছাড়া। তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে 10 লক্ষ 12 লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিং গুলি করেছে বা যেভাবে কাজটা করেছে, তো আই ফাইন্ড হিম ভেরি অ্যাকমপ্লিশড এই সাংগঠনিক এই ব্যাপার থেকে। তা উনি কেন এই দেশে আসবেন, যেই দেশে আসার সাথে সাথেই এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিকভাবে বিএনপির মোরাল ডাউন হবে? তা আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন, আমি মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে।
না, জাস্ট আরেকটি প্রশ্ন। জনাব তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেফতার হতে পারেন, হয়তো তাকে কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন, তার ডাকে আন্দোলন করছেন। তো জি। সেটা আরেকটা একটা মানে একটা এরকম কথা কি আসলে বলা যায় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মানে কারণ এই আন্দোলন যদি সফল হয় সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি। তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, আরো বড় হবেন, কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ। এটা এক ধরনের স্বার্থপরতা হলো কিনা? এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সবসময়? যুদ্ধ তো তাঁবু থেকেই নিয়ন্ত্রিত হয় সবসময়। যদি আপনি আপনি তো যুদ্ধকে সবসময় তাঁবু থেকেই নিয়ন্ত্রিত হতে দেখছেন। রাজনৈতিক যেই কাজগুলি হয়, সিনিয়র লেভেলের যে লিডাররা, তো আমার তো দেখা মতে যে এই জিনিসগুলি তো সেভাবে হয়। আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি ৮০ বা ৯০ এর আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল, সেই রেসপেক্টটা তো এখন নাই। এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেয়া হচ্ছে। নজরুল ইসলাম খান থেকে আরম্ভ করে, সালাম সাহেব থেকে আরম্ভ করে, এই গত নির্বাচনে ২০১৮ যেটা ভাইয়ের বাসায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল, ৪৭ জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি। তো আমার কথাটা হলো যে এই আজকে যে সিচুয়েশন, সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের আপনি দেখুন না ২৮ তারিখে যে ঘটনাগুলো আপনি ৭-৮ হাজার কর্মী সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকিয়ে দিলেন। তো আমার মনে হয় নেতৃত্ব দেওয়াটা এখন বড় কথা। আরেকটা কথা বলছেন যে সবচেয়ে বেশি বেনিফিটেড তারেক রহমান হবে বা বিএনপি হবে, নট নেসেসারি, বা ওই বেনিফিটের কথা এখন আমরা চিন্তা করি না। এই দেশে আওয়ামী লীগ বিএনপির পাশেও গণতান্ত্রিক কামী কিছু মানুষ আছে যারা ১৫ বছর ভোট দেয় নাই, বা তারা চায় যে জনগণ মানুষের এই পলিটিশিয়ানরা মানুষের কথা বলে। আমার মনে হয় ওই মানুষদের বেনিফিট সবচেয়ে বেশি হবে। তারপর বাংলাদেশে এর রাজনীতি এখন একটা ডজি জায়গায় চলে গিয়েছে। আওয়ামী লীগ যদি কোনো কারণে ক্ষমতা থেকে যায় ছয়, নট নেসেসারিলি যে এই দেশে একটা তত্ত্বাবধায়ক হিসেবে একটা নির্বাচন হবে, বা ওই তত্ত্বাবধায়ক ৩ মাস থাকবে, বা ওই তত্ত্বাবধায়ক থেকে আরো অ্যাম্বিশিয়াস কোনো মানুষ আসবে না। এরকম অনেক ধরনের অ্যাঙ্গেলই থাকতে পারে এখানে। সো আপাতত ব্যাপারটা হলো যে মানুষের এরকম ভোটাধিকার। জি বলেন। মানুষের ভোটাধিকার রক্ষা করা, কিন্তু এরকম অ্যাঙ্গেলের কথা আওয়ামী লীগও বলছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে অন্য পক্ষ বা তৃতীয় পক্ষ এরকম হতেই একটা পারে, হতে পারে কিনা। হতেই আমি পারে, একটু হতেই আমি পারে। একটু আমি একটু জনাব একে আজাদের কাছে একটি বিষয়ে টেবিলে রাখতে চাই। বিষয়টি নিয়ে আসলে আন্দালিব রহমান পার্থরও একটু মতামত জানতে চাই। জনাব একে আজাদ, আপনার যেহেতু অনেকগুলি পরিচয় আছে, আপনি অনেক ধরনের শিল্পের উদ্যোক্তা, আপনার যাকে বলে হচ্ছে বড় নামকরা দুটি মিডিয়া, একটি নামকরা দৈনিক, একটি শীর্ষস্থানীয় টেলিভিশন, সেগুলিও আপনার কাছে আছে বলে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা দেশে সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা বা যারা সাংবাদিকদের মধ্যে বড় সাংবাদিক আছেন তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা বা যারা বড় ব্যবসায়ী আছেন তারা, বুদ্ধিজীবীরা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা সবাই মিলে প্রধানমন্ত্রীকে, এই সরকারকে প্রশংসার পর প্রশংসা, স্থাবকতার পর স্থাবকতা করছেন। তার ফলে এই সরকার প্রধান যে ভুল করছেন বা ভুল যদি করে থাকেন তাহলে তাকে কে ধরিয়ে দেবে, কে হবে হচ্ছে প্রেসার গ্রুপ। এভাবে কইরা মানে ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাইকে এরকম আমি আত্মসমর্পণ যদি নাও বলি, সমর্পণ করতে তো আর জীবনে কখনো এরকম দেখি নাই জনাব একে আজাদ। এটি আপনার কাছে কি মনে হচ্ছে? এটি কি ভালো মনে হইতেছে, ঠিক মনে হইতেছে? আপনি দেখুন, আমি সাংবাদিকদের কথা আমি বলতে পারবো না, আমি আমার ব্যবসায়ীদের কথা বলতে পারি। ব্যবসায়ীদের দেখুন, কাজ করতে হয় সরকারের সাথে, সবসময় সরকারের সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু কাজ করে। আমার কোনো এগ্রিমেন্ট হোক না কেন, আমার বাণিজ্য চুক্তি হোক না কেন, কোনো ব্যবসায়ীর সাথে তারা করবে না। তারা কিন্তু গভর্নমেন্ট করবে। যে কোনো নীতিমালা সবসময় গিভ এন্ড টেক, গভর্নমেন্ট টু গভর্নমেন্টে হয়। এই জন্য ব্যবসায়ীরা সবসময় যে সরকারে থাকে তার সাথেই থাকে। ব্যবসায়ীদের নিজস্ব কোনো দল নাই, সরকারই হচ্ছে তাদের সরকারকে তাদের নীতিতে, তাদের প্ল্যানিং এ সবসময় ব্যবসায়ীরা সাহায্য কন্ট্রিবিউশন করে থাকে। এইটি হচ্ছে আমাদের পলিসি সাপোর্ট দেওয়া আমাদের সরকারকে আমাদের ব্যবসায়ীদের কাজ। আর আমাদের ব্যবসা করা, নির্বিঘ্নে যাতে ব্যবসা করতে পারি, যেটা আপনি বললেন যে দামি ব্যাংকিং সেক্টর, যাতে এখানে সবাই সবল লোন নিতে পারে, বিনিয়োগ পরিবেশ থাকে, এবং গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামোর সাহায্য সহযোগিতা সরকার করে দিবে, এটি আমরা চাই।